নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আই স্টাডি। আমি পড়ি আই স্টাডির সম্পাদকীয় কখনো সবাইকে স্বাগত। আজকে 12ই জুন, 29শে জ্যৈষ্ঠ 1427। আজকে সম্পাদকীয় কখনে আনন্দবাজার, দা হিন্দু এবং এই সময় এই তিনটে এডিটোরিয়াল নিয়ে আমরা আলোচনা করব। শুরু করা যাক আজকের উক্তি দিয়ে। আজকের উক্তি সুকুমার রায়ের। এখানে যেটা বলতে চেয়েছেন সুকুমার রায় সেটা হচ্ছে যে, কাগজ কলম লয়ে বসিয়াছি সদ্য, আষাঢ়ে লিখিতে হবে বর্ষার পদ্য। কি যে লিখি ভাবিয়া না পাইরে, হতাশে বসিয়া তাই চেয়ে থাকি বাইরে। তো সুকুমার রায়, যাকে ছন্দের জাদুকর আমাদের বলা যেতে পারে। আর আষাঢ় মাস তো 29শে জ্যৈষ্ঠ মানে আষাঢ় পড়ে যাচ্ছে, কিন্তু আমাদের বর্ষা কাছাকাছি চলে এসছে। তো সেখানে আষাঢ় আসা মানে একটা পদ্য লেখার পালা শুরু হয়। শুধু পদ্য নয়, সমস্ত সাহিত্যিকেরই আষাঢ় একটা খুব প্রিয় মাস। তো সেখানে অনেক কিছু ভাবনা চিন্তা লেখার থাকে। আর তার সঙ্গে সবচেয়ে যেটা বড় ভাবনা চিন্তা, এই সময় আমাদের কোভিড-19 কাজ করছে, তাই খুবই বড় ভাবনা চিন্তার বিষয় এখানে। আর তার সঙ্গে আমফান চলে গেছে। আর তার সঙ্গে যেটা আমাদের মানে আন্তঃরাষ্ট্রীয় যেটা ব্যাপার হয়ে গেছে সেটা হচ্ছে যে ইন্টারন্যাশনাল জায়গা থেকে, সেটা হচ্ছে যে ইন্ডিয়া এবং চায়না, ইন্ডিয়া চায়নার মধ্যে কিন্তু একটা ডিপ্লোম্যাটিক রিলেশনশিপ তৈরি হয়ে গেছে। বিশেষ করে আমাদের যে 8টা সেক্টর ছিল, 8টা সেক্টরের মধ্যে কিন্তু 4টে সেক্টর ইন্ডিয়া চালাচ্ছিল আর 4টে সেক্টর চায়না চালাচ্ছিল। মাঝখানে একটা ডিসপুটেড এরিয়া হয়ে গেছে। তো সেইটা নিয়ে এই ছবিটা দা হিন্দুতে এসেছে, এটা হচ্ছে প্যাংগং লেক। 4টের মধ্যে যে 5টা জায়গা ডিসপুটেড জায়গা ছিল, তার মধ্যে একটা জায়গা নিয়ে খুবই নড়াচড়া চলছে এবং বেশ বাজে অবস্থা। তাই এখানে দাবার চালের ভেতরে দেখানো যাচ্ছে প্যাংগং লেককে কিভাবে ইন্ডিয়া এবং চায়না ডিপ্লোম্যাটিক্যালি রাখতে পারে বা ইন্ডিয়া কতটা রাখতে পারে সেটা নিয়ে কথা। আজকে 12ই জুন, যেটা বলেছিলাম, 12ই জুন হচ্ছে যে ওয়ার্ল্ড ডে এগেনস্ট চাইল্ড লেবার। মানে আমরা যে শিশু শ্রম করাচ্ছি ছেলে মেয়েদেরকে দিয়ে, আন্ডার আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশন অনুযায়ী যে 14 ইয়ার্সের যদি নিচের কোনো ছেলে হয় তাকে দিয়ে কোনো রকম ভাবে কাজ করানো যাবে না। এটা আমি কিন্তু কনস্টিটিউশনের আমাদের ফান্ডামেন্টাল রাইটসের ভিতরেই করছে। তো আমাদের যেখানে প্রশ্ন এটা থাকছে সেটা হচ্ছে যে আমাদের কত নম্বর আর্টিকেলে বলা আছে যে 14 বছরের নিচে যারা থাকছে তাদেরকে কোনো রকম ভাবে শ্রম করানো যাবে না বাচ্চা ছেলেদেরকে। তো সেটা সবচেয়ে বড় ব্যাপার। এটা ইউএন নেশনস যেটা আছে আমাদের জাতিসংঘ, সেটা ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন আইএলও এটা পালন করে। আর এটা পালন শুরু হয়েছে 2002 সাল থেকে। এটা 2020 সাল চলছে। প্রত্যেক বছর 12ই জুন আমাদের যেটা হয় সেটা হচ্ছে যে ওয়ার্ল্ড ডে এগেনস্ট চাইল্ড লেবার, শিশু শ্রমের বিরুদ্ধে আমাদের একটা দিবস পালন করা হয়। অ্যাকচুয়ালি ছেলেদের যে বয়সে খেলাধুলো করার কথা, যে বয়সে শিক্ষাদান করার কথা, যে বয়সে একটা ছেলেকে তার আদর্শ মেনে একটা দেশের জন্য গড়ে উঠতে হবে, সেই বয়সে সে যদি কিছু না করে, সে যদি কোদাল ছান্তা বালতি নিয়ে কাজ করতে যায়, তাহলে তার ওই বয়সটা, যেটা আলটিমেট বয়স একটা শিশুকে গড়ে তোলার, সেই বয়সটা সে কিন্তু আর ফিরে পাবে না। এবং এটা শুধু তার নিজের জন্য না, তার গোটা দেশের জন্য কিন্তু এটা খুব বড় বিপর্যয়ের কারণ হতে পারে। আর এবছরের যেটা থিম 2020, অ্যাকচুয়ালি কি হয়, যেটা ইম্পর্টেন্ট ডে জিজ্ঞেস করে এক্সামিনার, আর যেটা জিজ্ঞেস করে হচ্ছে থিম কি আছে। এবছর যেটা থিম সেটা হচ্ছে কোভিড-19 প্রোটেক্ট চিলড্রেন ফ্রম চাইল্ড লেবার নাও মোর দ্যান এভার। মানে আমাদের প্রোটেক্ট করতে হবে চিলড্রেনকে চাইল্ড লেবার থেকে এখনই মোর দ্যান এভার, মানে চিরকালের জন্য আমাদেরকে এই চাইল্ড লেবার থেকে, যারা শিশুরা চিরকালই যারা চাইল্ড লেবার থেকে যারা একেবারে বাদ চলে যায়, সেটা আমাদেরকে ভাবতে হবে। শুরু করা যাক আজকে আমাদের ফার্স্ট আর্টিকেল, দা হিন্দু। এ কেস ফর কোয়াইট ডিপ্লোমেসি। মানে বেশ কিছুটা ডিপ্লোমেসির ব্যাপার আছে একটা কেসে। স্বাভাবিকভাবে এত বড় ডিপ্লোমেসির কথা বললে কিন্তু আমাদের ইন্ডিয়া এবং চায়নার কথা কিন্তু বুঝিয়ে যাচ্ছে। আর এটা লিখেছে হচ্ছে আনন্দ কৃষ্ণন লিখেছে এই আর্টিকেলটা। তো যেটা বলতে চাওয়া হয়েছে সেটা হচ্ছে যে আমাদের যেটা দেখা গেছে সেটা হচ্ছে যে ইন্ডিয়ার একটা অন্যতম প্রধান দেশ হচ্ছে উত্তরে যেটা আছে সেটা হচ্ছে চায়না, নেইবারিং কান্ট্রি। তো এই নেইবারিং কান্ট্রি চায়নার সঙ্গে ইন্ডিয়ার বেশ খানিকটা বর্ডার আছে। বেশ করে উত্তরে দেখা যাচ্ছে কাছাকাছি 3500 কিলোমিটারের কাছাকাছি কিন্তু ইন্ডিয়ার সঙ্গে চায়নার বর্ডার আছে। আর এখানে আমাদের যে ইন্ডিয়া চায়নার মধ্যে শুধু বর্ডার থাকলে না, প্রত্যেকটা বর্ডার যেমন আছে, বর্ডারের সঙ্গে কিন্তু বেশ খানিকটা ডিসপুটও আছে। তো সবচেয়ে বেশি যেটা ডিসপুট দেখা যায় সেটা হচ্ছে ওয়েস্টার্ন সেক্টর, যেটা বলা হচ্ছে ইন্ডিয়ার এই জায়গা থেকে আকসাই চীনের এই যে জায়গাটা, এইখানটায় অনেকটা এই জায়গাটাকে যদি আমরা ধরি, এই জায়গাটা কিন্তু অনেকটাই আমাদের যেটা দেখা গেছে সেটা হচ্ছে যে এই জায়গাটা হচ্ছে আমাদের প্যাংগং লেক। তো এই প্যাংগং লেক নিয়ে আজকের লেখক যে আর্টিকেলটা বলতে চেয়েছেন, তার সঙ্গে আমাদের এটা হচ্ছে সেন্ট্রাল সেক্টর আর এটা হচ্ছে ইস্টার্ন সেক্টর ও অরুণাচল প্রদেশের দিকটা। তাই এখানে তাওয়াং ডিস্ট্রিক্ট নিয়েও বেশ কয়েকদিন আগে একটা গন্ডগোল দেখা হয়েছিল এই ইন্ডিয়ার সঙ্গে চায়নার ডিসপুটেড এরিয়া। লেখক এখানে যেটা বলতে চাইছেন সেটা হচ্ছে যে একটা পাবলিক ডিবেট উড বি হিন্ডার্ড, মানে একটা পাবলিক ডিবেটকে এখানে পশ্চাৎবর্তী করা হচ্ছে দ্য রেজলিউশন অফ ফার্স্ট স্ট্যান্ড অফ উইথ দ্য চায়না। মানে আগে থেকে চায়নার সঙ্গে যে স্ট্যান্ড অফটা হয়েছিল, আমাদের যে মতবিরোধ হয়েছিল, যে জায়গাটা গিয়ে আমরা থমকে গেছিলাম, সেটা নিয়ে কিন্তু ডিবেট মোটামুটি আগের থেকে এখন কিন্তু অনেকটা চেপে দেওয়া হচ্ছে। কারণ কি, যেটা দেখা গেছে আমাদের 9th জুন আমাদের যেটা সোর্স বলছে, ইন্ডিয়ান আর্মির সোর্স থেকে যেটা বলা হচ্ছে, যেটা হচ্ছে যে আমাদের এই যে এলএসি লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল যেটা আছে, প্রত্যেকটা লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল থাকে। এই এলএসির ডিসপুটের জায়গা থেকে বিভিন্ন জায়গায় যে ডিসপুটটা দেখা গেছে, সেখানে দেখা যাচ্ছে যে চায়নার কিছু কিছু লোকজন, এটা এটা চাইনিজ বর্ডার, এটা হচ্ছে চাইনিজ বর্ডার আর এইটা হচ্ছে ইন্ডিয়ান বর্ডার। তো
আর এইটা যে বলেছিলাম এটা হচ্ছে প্যাংগং লেক, লাদাখের একটা অন্যতম ভালো একটা লেক, সেটা হচ্ছে প্যাংগং লেক। আর প্যাংগং লেকের একটা বড় বৈশিষ্ট্য, প্যাংগং লেক হচ্ছে টেথিস যে সিটা আমরা করেছিলাম, সেই টেথিস সির একটা অংশ, সেটা হচ্ছে প্যাংগং লেক। তার সবচেয়ে বড় এক্সাম্পল সেটা হচ্ছে যে টেথিস সি যেহেতু একটা সমুদ্র ছিল আগে থেকে, গন্ডোয়ানা ল্যান্ড আসার আগে থেকে, তাই এখানে দেখা যাচ্ছে লবণাক্ত জল পাওয়া যাচ্ছে। আর পার্সোনালি আমি যখন লাদাখ গেছিলাম, তো তখন আমি প্যাংগং লেকেও গেছিলাম। আর এটা আমি প্যাংগং লেকের জলটা টেস্ট করে দেখেছি, জলটা কিন্তু লবণাক্ত। ইন জেনারেল সমুদ্রের জল কিন্তু মিষ্টি হয়, কিন্তু সমুদ্রের জল মানে ইয়ের সরি পাহাড়ের জল মিষ্টি হয়, অ্যাকচুয়ালি হিমালয় যেহেতু বরফ করা জল সেটা মিষ্টি হচ্ছে, কিন্তু এখানে উল্টোটা দেখা যাচ্ছে। উল্টোটার কারণ হচ্ছে এই যে তেথিস সাগর থেকে যেহেতু জলটা তৈরি হচ্ছে, তাই এই জলটা হচ্ছে প্যাংগং লেকের জলটা লবণাক্ত হয়। তো যাই হোক, আমাদের এরকম একটা বৈচিত্র্যময় ভারতবর্ষের যেহেতু বৈচিত্র্য এত বেশি, তাই হয়তো এত বৈদেশিক আক্রমণ বারবার দেখা যাচ্ছে, ইতিহাসও দেখা গেছে। তো ঘটনা যেটা হয়েছে সেটা হচ্ছে যে অ্যাকচুয়াল লাইন অফ কন্ট্রোল থেকে বেশ কিছুটা দূরে আমাদের এই যে দেখা যাচ্ছে ফিঙ্গার 1, ফিঙ্গার 2, ফিঙ্গার 3, ফিঙ্গার 4, 5, 6, 7, 8, এই এতটা পর্যন্ত কিন্তু আমাদের ইন্ডিয়ান আর্মি কিন্তু এই জায়গাটা এই পর্যন্ত যেতে পারতো, মানে ওরা প্যাট্রোলিং করতে পারতো। কিন্তু মানে যেটা দেখা গেছে, চায়না কি করেছে ইতিমধ্যে 8 থেকে কাছাকাছি 5, 6, 7, 8 মানে ফিঙ্গার 5 পর্যন্ত ওরা কিন্তু চলে এসছে। তার ফলে দিল্লি বেসিক্যালি ডিসপুটটা তৈরি হয়েছে। আর এখানে দেখা যাচ্ছে আমাদের এই যে মাল্টিপল স্ট্যান্ড অফ থেকে যাচ্ছে। তো রাহুল গান্ধী আমাদের যে কংগ্রেস লিডার টুইট করেছিল 10th জুন, বলেছিল যে চাইনিজ হ্যাভ ওয়াকড ইন অ্যান্ড টেকেন আওয়ার টেরিটরি ইন দ্য লাদাখ। চায়নারা আমাদের ঢুকে যাচ্ছে এবং আমাদের টেরিটরি আমাদের ধরে নিচ্ছে, আক্রমণ করে ফেলছে। তো এখানে এর কথা পরিপ্রেক্ষিতে, টুইটের পরিপ্রেক্ষিতে কিন্তু আমাদের পিএম মানে মোদিজি কিন্তু পুরোপুরি সাইলেন্ট ছিলেন এবং এই ব্যাপারটাতে ভাবে কিন্তু খুব একটা নাক গলাতে চাননি, বা এই রাহুল গান্ধীর কথাতে কোনো রকম ভাবে ডিবেট করতে চায়নি। আমরা যেটা নিয়ে আলোচনা করছিলাম সেটা হচ্ছে যে এটা তো প্যাংগং লেক, আর এই যে আইটিবিপির যে সেক্টর আছে 1, 2, 3, 4, চারটে মতো সেক্টর ইন্ডিয়া টেরিটরি সামলাচ্ছে। আর এদিকের যে চারটে আছে 5, 6, 7, 8, এইটা কিন্তু কি করেছে যে চায়না যে ট্রুপটা আছে, চায়নারা কিন্তু এখানে এসে তারা নিজেদের মতন করে টেনফিল্ড বানানো শুরু করে দিয়েছে। অ্যাকচুয়ালি এই যে জায়গাটা কাছাকাছি 8 কিলোমিটারের মতন জায়গা, এই যে জায়গাটা, এটা নিয়ে কিন্তু মেন ডিসপুটেড এরিয়া, এই জায়গাটার কথা বলা হচ্ছে, এটা কিন্তু মেন ডিসপুটেড এরিয়া হিসেবে দেখা দিয়েছে। মানে বড় ম্যাপে দেখতে গেলে এই যে জায়গাটা একেবারে বর্ডার বরাবর, এটা তো আকসাই চীন একটা ভাগ করে নিয়েছে, এই আকসাই চীনের এই জায়গাটা কিন্তু আমাদের ডিসপুটেড এরিয়া। এবার আসছে লেখকের বক্তব্যে, সেটা হচ্ছে লেখক যেটা বলতে চাইছেন যে আমাদের এই যে রাহুল গান্ধী যেটা পোস্ট করেছিলেন 10 জানুয়ারি মানে 9th জুনের পর থেকে যে পিকচারটা আমাদের দেখা যাচ্ছে, সেটা হচ্ছে যে ইন্ডিয়া গভর্নমেন্ট যেটা চাইছে সেটা হচ্ছে যে আমাদের যে রিজলভ করতে যে সিচুয়েশনটাকে সেটা কিন্তু নতুন করে আবার শুরু করছে। ইন্ডিয়া গভর্নমেন্টকে দেখে এটা মনে হচ্ছে তারা কিন্তু নতুন করে শুরু করছে, মানে শেষের দিকে কোনোভাবেই কিন্তু এরা এগোচ্ছে না। আর প্রত্যেকবারের মতনই বোর্ড সাইড মানে চায়না অ্যান্ড ইন্ডিয়া প্রত্যেকেই চায় কি একটা বোর্ড প্ল্যান করতে, এগ্রিড অন এ বোর্ড প্ল্যান, একটা বোর্ড প্ল্যান করা হবে কিসের জন্য, সেটা হচ্ছে যে আমাদের 5 যেটা পয়েন্ট নিয়ে ডিসকস যেটা পয়েন্ট আছে, মানে গন্ডগোলের যেটা পয়েন্ট আছে, তার মধ্যে আমরা 4টা পয়েন্ট রিজলভ করার জন্য বসবো সেই পয়েন্ট নিয়ে। কিন্তু একটা আনসার্টেন থেকে যাচ্ছে, অনিশ্চিত থেকে যাচ্ছে, সেটা হচ্ছে প্যাংগং লেক, যেটা আমরা বলেছিলাম ফটো দেখে যেটা আলোচনা করেছিলাম আগে। তো সেরকম ভাবে আমাদের এখানে আছে গলওয়ান ভ্যালি অ্যান্ড নর্থ সিকিম। নর্থ সিকিমের একটা জায়গাও কিন্তু বেশ খানিকটা বিপজ্জনক অবস্থায় পড়ে আছে চায়নার কাছে। আর প্যাংগং লেকের কথা বলতে গেলে যেটা হয়েছে, চাইনিজ ট্রুপরা কি করেছে, ওই লাইন অফ কন্ট্রোল, লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল যেটা ল্যাক আছে, ল্যাক ছেড়ে কি করেছে তারা ওখানে এসে ওই জায়গাতে ছোট ছোট করে টেন্ট বানিয়ে থাকা শুরু করেছে এবং থাকতে শুরু করেছে। আর যেটা সবচেয়ে মেজর পয়েন্ট সেটা হচ্ছে যে আমাদের যেটা রিজলভ করার জন্য সেটা কিন্তু ডিফারেন্স দেখা যাচ্ছে। মেনলি আমাদের ইন্ডিয়াতে 3টে মেজর পয়েন্টের উপর ডিপেন্ড করছে। একটা হচ্ছে কি কোয়াইট ডিপ্লোমেসি। আমরা যদি কোয়াইট ডিপ্লোমেসি মানে হচ্ছে এটা ডিপ্লোম্যাটিক ভাবে আমরা কাজটা করব, মানে আমরা রাজনৈতিক একটা চাল ছেড়ে কাজটা করবো, মানে ইন্টারন্যাশনাল পলিসিটাকে সবাইকে নিয়ে যাতে আমরা চায়নাকে কোনোভাবে ঢুকতে না দিই ইন্ডিয়াতে। আর 2 নম্বর পয়েন্ট কি, সেটা হচ্ছে যে স্ট্রং মিলিটারি পোস্টার, মানে হচ্ছে সামনাসামনি রেখে যুদ্ধ করবো, মানে চায়নার ট্রুপ যতটা বন্দুক নিয়ে আমাদের সামনে থাকবে, আমাদের ইন্ডিয়ান ট্রুপ কি করবে ঠিক ততটা বন্দুক নিয়ে আমাদের সামনে থাকবে। এটা বলা হচ্ছে স্ট্রং মিলিটারি পোস্টার। আর 3 নম্বর আমরা কি করতে পারি, 3 নম্বর আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে এ ওয়ে আউট অফ অ্যাডভাইজারি। এ ওয়ে আউট মানে কি হচ্ছে যে আমাদের চায়নাকে একটা সুযোগ দিতে হবে যে চায়না যেটা করছে, যে কাজটা করছে সেটা কতটা ভালো করছে বা কতটা খারাপ করছে, সেটা কিন্তু আমাদের বিশ্বের দরবারে তুলে ধরার জন্য। তাহলে চায়না এখানে একটা সুযোগ পাবে, চায়না যে কাজটা করছে সেটা ভালো করছে না ঠিক করছে, সেটা কিন্তু একটা পরিচর্যার বিষয়। মোটামুটি এই 3টে আমাদের যেটা ফার্স্ট যেটা পয়েন্ট সেটা হচ্ছে কোয়াইট ডিপ্লোমেসি, সেই সেকেন্ড যেটা পয়েন্ট সেটা হচ্ছে স্ট্রং মিলিটারি পোস্টার, আর থার্ড যেটা পয়েন্ট সেটা হচ্ছে এ ওয়ে আউট অফ অ্যাডভাইজারি। তো এই 3টে আমাদের পরিস্থিতির উপরে কিন্তু ডিপেন্ড করে আমাদের আগেও যেটা দেখা গেছে আমরা ইন্ডিয়া এবং চায়নার যে রিলেশনশিপ সেটা কিন্তু আমরা মেনটেন করেছি। এবার আসা যাক লেখক যেটা বলতে চাইছে সেটা হচ্ছে বিভিন্ন করে একটা করে এক্সাম্পল দেওয়া শুরু করেছে। প্রথম এক্সাম্পল যেটা আছে 2013 সালে। 2013 সালে যখন চায়না আমাদের এলএসি বর্ডার অতিক্রম করে এসেছিল যে দেবসাং প্লেনের কাছাকাছি, তো সিমিলারলি এই যে আমাদের প্যাংগং লেকে যেরকম ভাবে এসেছে দেবসাং প্লেনের কাছাকাছি যখন এসেছিল, তখন 2013 সাল মানে ইউপিএ গভর্নমেন্টের আমলে, মানে মনমোহন সিং এর আমলে কিন্তু সরকার বেশ খানিকটা চাপে ছিল এবং কিভাবে করবে, চায়নাকে কিভাবে প্রতিরোধ করবে সেটা কিন্তু কিছু বুঝতে পারছিল না। এখানে আমাদের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার যিনি ছিলেন ফরমার, যে শিবশঙ্কর মেনন, তিনি এখানে বলতে চেয়েছেন যে এইখানে ইন্ডিয়া গভর্নমেন্ট যেটা করেছিল সেটা কিন্তু অনেকটাই একটা কোয়াইট ডিপ্লোমেসি 1 নম্বর
অপশন নিয়ে চলছিল। কোয়াড ডিপ্লোমেসি বলতে তখন যেটা দেখা গেছিল সেটা হচ্ছে যে চায়না যে প্রিমিয়ার ছিল লাই কিয়াং, যিনি ছিলেন লাই কিয়াং, যখন ইন্ডিয়াতে আসার কথা হয়েছিল, তো ইন্ডিয়ানরা যেটা করেছিল একটা ডিপ্লোম্যাটিক উপায়ে কাজ করেছিল। তার ফলে যেটা বলেছিল যদি চায়না এই জায়গাটায় মানে দেবসাং প্লেনে অধিগ্রহণ করে নেয়, তাহলে কিন্তু লাই কিয়াংকে এই চায়নায় কিন্তু কোনো মানে চায়নার যে লোক লাই কিয়াং তারা কিন্তু ইন্ডিয়ান টেরিটরিতে আসতে দেবে না। তো এই যে ডিপ্লোম্যাটিক একটা উপায়, মানে তুমি এটা না করলে তোমাকে ওটা করতে দেবো না, মানে এক ধারে কাজ বন্ধ করতে গেলে আর এক ধারে যে খোটা দিতে হবে সেটা কিন্তু ইন্ডিয়া করে রাখছিল। তো এটা ইন্ডিয়ার একটা সবচেয়ে বড় ব্যাপার। আর 2 নম্বর যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে ইন্ডিয়া কিন্তু এই সময় একটা অ্যাডভাইজারি এ ওয়ে আউট, মানে হচ্ছে যে অ্যাডভাইজারি মানে চায়নাকে একটা সুযোগ দিচ্ছিল বিভিন্ন ফরেন পলিসি মেকিং এর ক্ষেত্রে, যে চায়না যে কাজটা করছে, চায়না কতটা কি ব্যাপারটা করছে সেটা কিন্তু আমরা ওয়ার্ল্ড ফোরামে যাতে উঠে আসে এবং ওয়ার্ল্ড ফোরামে দেখা যেতে পারে যে আলটিমেট কাজটা কি হচ্ছে সেটা দেখার জন্য। এরপরে লেখক আরেকটা এক্সাম্পল টানতে চেয়েছেন, সেটা হচ্ছে যে স্ট্র্যাটেজি ইন ডিলিং উইথ দ্য চায়নার যে স্ট্র্যাটেজি ডিলিং এর ক্ষেত্রে, যেটা আমরা ফার্স্টেই বললাম 1 নম্বর হচ্ছে ডিপ্লোমেসি, 2 নম্বর হচ্ছে আমাদের মিলিটারি পাওয়ারকে পুরো সামনাসামনি আসতে হবে, আর 3 নম্বর যেটা হচ্ছে ওয়ে অফ করতে হবে, যেটা হচ্ছে যে চায়নাকে একটা স্পেস দিতে হবে যে চায়না কি করছে সেটা দেখার জন্য। তো এই তিনটের যেটা ব্যাপার, সেই তিনটে ব্যাপারে এক্সাম্পল দিতে গিয়ে 2013 সালে তো এক্সাম্পল দেওয়া হলো, 2014 সালে এসে যেটা হচ্ছে যে আমাদের যে মোদিজি যখন ছিলেন, যে চুমার জায়গাতে যখন গন্ডগোল চলছিল, তখন চায়না যেটা চাইছিল এই চুমার জায়গাটার উপরে এটা রোড বিল্ডিং করতে। তো এই জায়গাতে যখন মোদি তখন কি করেছিলেন, মোদি যখন করেছিলেন সেটা হচ্ছে যে হঠাৎ করে 2500 সোলজারকে ডিপ্লয়েড করেছিলেন। এই 2500 সোলজার যেটা দেখা যাচ্ছে যে পিপল লিবারেশন আর্মি মানে চায়নার যে আর্মি তার থেকে কিন্তু অনেক গুণ বেশি ছিল। মানে এখানে কি করছে, চায়না সামনাসামনি যুদ্ধ করছে, মানে সেকেন্ড অপশনটা চুজ করেছে, সেকেন্ড অপশনটা চুজ করে কি করেছে, অলরেডি চাইনিজ ট্রুপকে রোকার চেষ্টা করেছে। তো এই অবস্থা থেকে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে বলতে চাইছে যে আমাদের এটা এক্সাম্পল যেটা দিতে চেয়েছে বা পরিষ্কার করে ব্যাখ্যা করে দিতেছে আমাদের নর্দার্ন আর্মি কমান্ডারের লেফটেন্যান্ট জেনারেল ডিএস হুডা। তিনি যেটা বলতে চাইছেন সেটা হচ্ছে যে ওই যে জায়গাটা, যে চুমার জায়গাটা যে রোড পার্সন করতে হয়েছিল ইন্ডিয়া এসে রোড প্রতিরোধ করা তা বন্ধ হয়ে গেছে, সেখানে বলতে চাইছেন যে ওই জায়গাটার উপরে কিন্তু মোরাটোরিয়াম হয়ে গেছে, মানে অনেক দিনের জন্য স্তব্ধ হয়েছিল ইন প্যাট্রোলিং ইন কন্টেস্ট এরিয়াস, মানে যে কন্টেস্টেড এরিয়াতে কোনো রকম কোনো দেশের কোনো লোকই কিন্তু প্যাট্রোলিং করতে পারবে না, পরিষ্কারভাবে বন্ধ করে দেওয়া হয়েছিল। তো এই সময় যদি কোনো রকম ভাবে আমাদের প্রবলেম দেখা দেয়, এই সময় যদি জনগণ খুব একটা বেশি কথা বলে ফেলে, তাহলে কিন্তু ইন্ডিয়ার ক্ষেত্রে বেশ কিছু প্রবলেম দেখা যেতে পারে অ্যাসিস্ট করার ক্ষেত্রে। এবার আসছি চায়নাকে ডিল করার জন্য স্ট্র্যাটেজি, যেটা এক্সাম্পল দিচ্ছিলাম তিনটে, সেটা যে 2017 সালে যেটা দেখা গেল সেটা হচ্ছে যে আমাদের ডোকলাম যেটা জায়গা ছিল, যেগুলো হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের ওপরে, সেটা হচ্ছে যে চায়না, ভুটান আর ইন্ডিয়া। চায়না, ভুটান এবং ইন্ডিয়া এই তিনটে জায়গার একটা মিডল পয়েন্ট একটা হচ্ছে ডোকলাম। এই ডোকলামে কিন্তু একইভাবে কিন্তু স্ট্যান্ড আপ একটা পজিশন তৈরি হয়েছিল, সেখানে কিন্তু বেশ পরিমাণে চাপের সৃষ্টি হয়েছিল এবং ইন্ডিয়া কি করেছিল, ইন্ডিয়া কিন্তু ভুটানের ভেতর দিয়ে গিয়ে চায়নার আর্মিকে প্রতিহত করতে চেষ্টা করেছিল। তো যেখানে দেখা যাচ্ছে চায়না হঠাৎ করে একটা রোড কনস্ট্রাকশন করার চেষ্টা করেছে, আর সেখানে ইন্ডিয়া ইন্ডিয়ান তার আর্মি ওখানে ডিপ্লয় করে এরকম একটা প্রতিরোধ করার চেষ্টা করেছে, সেখানে কিন্তু চায়না মেনে নিতে বাধ্য হয়েছে। কিন্তু বেজিং যেটা ডিমান্ড করছে সেটা হচ্ছে আনকন্ডিশনাল উইথড্রয়াল চেয়েছিল, মানে কোনো রকম কন্ডিশন ছাড়াই কিন্তু সে উইথড্রল করতে রাজি হয়েছে। এইভাবে কিন্তু মোটামুটি তখনকার ঝামেলাটা মেটানো গেছিল। কিন্তু যেটা পরে দেখা গেছে সেটা যে আমরা আলটিমেট যেটা খবরটা পেয়েছি, যেটা ডিল আলটিমেট হয়েছিল, সেটা হচ্ছে ইন্ডিয়াকে ফার্স্টে উইথড্রল করতে হবে। তো এরকম ঘটনা যদি সঙ্গে সঙ্গে মিডিয়ার কাছে চলে আসে, তো এটা এই ঘটনা কিন্তু জনগণের কাছে এলে সেই মুহূর্তে কিন্তু জনগণ কিন্তু সরকারের উপর একটা বিশাল প্রেসার করবে, যেহেতু আমাদের এটা ডেমোক্রেসি কান্ট্রি। এই ডেমোক্রেসি কান্ট্রিতে যে কোনো লোকেরই একটা সরকারের বিরুদ্ধে কথা বলার একটা অধিকার আছে, সেটা কিন্তু আমরা দেখেছি। আর এরকম করে হুটহাট করে ইন্ডিয়ার যে ডিসিশন করে যদি আমজনতার কাছে চট করে চলে আসে, তারা কিন্তু বিভিন্নভাবে সরকারকে প্রেসারাইজ করতে থাকবে, সরকার যথেষ্ট চাপে থাকবে, যেটা দেখাও গেছে। তো আমরা যদি কাছাকাছি যাই, যে 1962 সালে ইন্ডিয়ার সঙ্গে চায়নার যুদ্ধ হয়েছিল, ওই সময়টা কিন্তু পাবলিক ডিবেট তো চলবে, কিন্তু লেখক এটা বলতে চাইছে না একেবারে যে পাবলিক ডিবেট মনে হয়ে যাবে যে বন্ধ করে দেবে, এটা কিন্তু লেখক বলতে চাইছে না। লেখক বলতে যে অপোজিশন থাকবে, অপোজিশন এবং মিডিয়া দুজনেই কিন্তু থাকবে, আর গভর্নমেন্টকে তাকে অপোজিশন এবং মিডিয়া দুজনকে নিয়ে কিন্তু আমাদেরকে কাজ করতে হবে। তার ফলে আমরা যেটা দেখতে পাবো আলটিমেট আমরা না হলে আমরা কিন্তু এখন স্টিল ওই ডার্ক সাইডে থেকে যাবো, যাতে আলটিমেট খুব একটা কাজ হয়ে উঠবে না। এরপরে লেখক যেটা বলতে চাইছেন, কামিং টু টার্ম উইথ রিয়ালিটি, আমাদের আলটিমেট রিয়ালিটির সঙ্গে আমাদের এসে কাজ করতে হবে, কারণ আমাদের তো এরকম একটা পরিস্থিতিতে ইন্ডিয়ার সঙ্গে চায়নার দীর্ঘদিনের একটা বাজে কূটনৈতিক চাল চলছে। তো রিয়ালিটিতে দেখতে গেলে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে ডিপ্লোমেসিটা সবচেয়ে ইম্পর্টেন্ট একটা জিনিস হিসেবে দেখা দিয়েছে, কারণ ডিপ্লোমেসি আমরা যদি বজায় রাখতে পারি, ডিপ্লোমেসি করে কিন্তু একটা দেশের সঙ্গে আরেকটা দেশ কিন্তু একটা মোটামুটি একটা পারস্পরিক রাজনৈতিক রিলেশনে আসতে পারে। আর এখানে ইন্ডিয়ার মতো জায়গা থেকে আমরা তো আর চায়না নই, তাই চায়না নয় মানে একটা অপোজিশনকে পুরোপুরি মুখ বন্ধ করে দিতে আমরা পারি না, যেটা বলছে মাঝদারি মানে হচ্ছে মুখ বন্ধ করে দিতে আমরা কিন্তু পারি না। শুধু আমরা অপোজিশনের মুখ বন্ধ করতে পারি না সেটা নয়, শুধু আমরা এমনকি মিডিয়ারও মুখ বন্ধ করতে পারি না। এটা আমাদের গভর্নমেন্টের যেটা উচিত হচ্ছে যে আমাদের অপোজিশনকে তো অবশ্যই বলতে হবে যে আমরা এটা কিন্তু ন্যাশনাল ইন্টারেস্টে কাজ করছি, আর ন্যাশনাল উদ্দেশ্য কেউ নয়, আমাদের ন্যাশনাল যেহেতু ইন্টারেস্টে কাজ করছি আমরা, তাই এখানে ন্যাশনাল যদি আলটিমেট ওই জায়গা থেকে কোনো গভর্নমেন্ট যদি চায় আমরা এখানে একটা ভালো কাজ করতে, সেটা কিন্তু অবশ্যই অপোজিশনকে বোঝাতে হবে। আর তার সঙ্গে যেটা করতে হবে, মিডিয়াকে যে অল্প অল্প করে খবর দিতে হবে। তাহলে আমার যেটা হচ্ছে যে মিডিয়া যে একটা ভুয়ো খবর ছড়িয়ে যাচ্ছে, একটা বিশাল উদ্বেগজনক খবর ছড়িয়ে যাচ্ছে, যে সাধারণ মানুষ কিন্তু বিশালভাবে টেনসড হয়ে যাচ্ছে।
তো এই টেন্স হওয়াটাকে আমাদেরকে বন্ধ করতে হলে আমাদেরকে মিডিয়াকে অল্প অল্প করে খবর দিয়ে যেতে হবে। যেমন আমরা 9 জুনে যে খবরটা দিয়েছিল যে এরকম ভাবে কাজ হয়েছে, এরকম ভাবে চায়নার আর্মি ঢুকে যাচ্ছে। তো আমরা যদি এরকম ভাবে বলতে পারি আলটিমেট, তার ফলে যেটা হবে সেটা হচ্ছে যে আমাদের লোকজনের ভেতরে একটা লাউডনেস তৈরি হবে, আমরা একে অপরের সঙ্গে একটা ঐক্যবদ্ধ হতে পারবো। আমরা চায়নার বিরুদ্ধে প্রতিহত করতে গেলে, কারণ চায়নার যে একটা বড় পাওয়ার, চায়না এখন ইন্ডিয়াতে একটা মানে ওয়ার্ল্ডের ভেতরে একটা বড় পাওয়ার হিসেবে কাজ করছে। আর এত বড় পাওয়ারকে প্রতিহত করতে গেলে শুধু ইন্ডিয়া নয়, গোটা ওয়ার্ল্ডের বেশ কয়েকটা ছোট ছোট কান্ট্রিকেও কিন্তু একসঙ্গে সংঘবদ্ধ হয়ে কাজ করতে হবে। এবং ইন্ডিয়া সেটা ডিপ্লোম্যাটিক্যালি যদি তৈরি করতে পারে, তাহলেই একমাত্র সে চায়নার সঙ্গে কিন্তু ফাইট করতে পারবে। তাই লেখক এখানে যেটা লাস্টে যেটা বলতে চাইছে সেটা হচ্ছে লাউডনেস ইজ স্ট্রেংথ এন্ড সাইলেন্স ইজ উইকনেস। মানে একেবারে নিশ্চুপ থাকাটা কিন্তু অনেকটা উইকনেসের মতন কাজ করতে দেবে, যেখানে কিন্তু চায়না বারবারই দেখছে যে দুর্বলের প্রতি সবাই কিন্তু দুর্বল, যে সবাই কিন্তু তার প্রতি কিন্তু জোর জবরদস্তি করা শুরু করে, যে সবল তাকে কিন্তু করে না। তাই আমাদেরকে লাউডনেস বাড়াতে হবে, লাউডনেস আমাদের বাড়াতে হবে ডিপ্লোম্যাটিক্যালি, এবং তার সঙ্গে আমাদের তো মোটামুটি একটা স্ট্রং মিলিটারি ফোর্স আছে, সেটাকে আমাদেরকে কাজে লাগাতে হবে। তার সঙ্গে আমাকে চায়নাকে সুযোগ দিতে হবে যে চায়না আলটিমেট কি করছে, চায়না ঠিক করছে কি মিয়া করছে, সেটা চায়না নিজে দেখুক এবং বিশ্বের দরবারে সেটা পৌঁছে দিক। এটাই লেখকের মূল বক্তব্য ছিল। এই সাইডে আমরা কিছু ইংলিশ ওয়ার্ড দেখে নেবো, যে আগে যেটা আমরা করলাম, আগে যে আমরা প্যাসেজটা পড়লাম তার কিছু একটা ইংরেজি ছিল, তো ভালো ভালো ইংরেজি, সেটা কিন্তু আমাদেরকে আস্তে আস্তে দাহিন্দুরা পড়লে যেটা হবে সেটা হচ্ছে স্টক ওভার বাড়বে। আর দিনের পর দিন একটা স্ট্রং ইংলিশ যদি শিখতে হয়, যে কোনো ল্যাঙ্গুয়েজ সাবজেক্ট, তো গ্রামার তো তোমাকে শিখতেই হবে। আর গ্রামারের সঙ্গে কিন্তু তার সঙ্গে কিন্তু আমাদেরকে স্টক অফ ওয়ার্ডটা বাড়াতে হবে। আর সেখানে যেটা বলছি সেটা হচ্ছে মিসকনস্ট্রু মানে হচ্ছে যে আমাদের ইন্টারপ্রিট এ পারসন ওয়ার্ড অথবা অ্যাকশন রংলি, মানে একটা লোকের যেটা ওয়ার্ড বা কথা যেটা কাজ করছে সেটা কিন্তু রংলি যেটা ইন্টারপ্রেট করা হচ্ছে তাকে বলা হচ্ছে মিসকনস্ট্রুই মানে হচ্ছে একটা লোকের ওয়ার্ডকে রংলি আমরা ইন্টারপ্রেট করছি। নেক্সট আসছে হচ্ছে স্যাব্রি র্যাটলিং কথাটার মানে যেটা হচ্ছে পুগনাসিয়াস মানে হচ্ছে ঝগড়াটে, মানে ওয়ার লাইক টাইপের, কম্ব্যাটিভ টাইপের, অ্যাগ্রেসিভ। বেলিজারেন্ট মানে হচ্ছে যে ঝগড়া সবসময় করে পারে, বেলি কোজ বলতে পারি আর তার সঙ্গে বলতে পারি যে হচ্ছে ফ্ল্যাগ ওয়েভিং, আমরা এটাকে বলতে পারি। আর যেটা ইডিয়ম আমরা দেখেছিলাম পার অন দিস কোর্স, পার ফর দি কোর্স কথাটা যেটা এসছে, পার ফর দি কোর্স এসছে, কিন্তু কোর্স কথাটা আমরা কিন্তু গলফ খেলাতে ইউজ করে থাকি আমরা কোর্স কথাটার মানে। আর এইটা যেটা বলতে চাইছি, এটা আউটকাম ওয়ান উড এক্সপেক্ট ফ্রম এ স্পেসিফিক সিচুয়েশন অর সার্কামস্ট্যান্স, মানে একটা স্পেসিফিক সিচুয়েশন থেকে যে আউটকামটা একটা বেরোচ্ছে, সেই কাজ সেটাকে বলা হচ্ছে আউটকাম, যেটা হচ্ছে তাকে বলা হচ্ছে পার ফর দ্য কোর্স। এটা আমরা মেনলি গলফে যেটা বললাম, যেটা ডিরাইভ করা হয়েছে গলফ খেলার গেম থেকে, কারণ এভরি হোল অফ এ কোর্স ইন এ গেম অফ এ গলফ হ্যাজ এ সেট অ্যামাউন্ট অফ শটস দ্যাট এ গলফার ক্যান টেক টু সাকসেসফুলি গেট দ্য বল ইনটু দ্য হোল। মানে একটা কোর্সে একটা গলফে হোল, যে এই যে হোলে যদি বলটাকে ঢোকাতে হয় একটা গলফের লোককে, সেটা কিন্তু একটা কোর্সের মাধ্যমে বিভিন্ন ভাবে কতগুলো শট যে দেবে, দিয়ে আলটিমেট বলটাকে ঢোকাবে, সেটা কিন্তু একটা নির্দিষ্ট ছন্দে বাঁধা আছে। তো সেটাই হচ্ছে একটা কোর্স, সেটাকে হচ্ছে পার্ট ফর দ্য কোর্স। এরপরে আসছি আমাদের আনন্দবাজারের এডিটোরিয়াল। আনন্দবাজারে যেটা হচ্ছে অধ্যাদেশের পরে, অধ্যাদেশ মানে হচ্ছে অর্ডিন্যান্স আমরা যে জারি করা হয়, অর্ডিন্যান্স জারি করা হচ্ছে, কারণ হচ্ছে এই সময় তো সংসদ বসছে না, তাই এটা আমাদের অর্ডিন্যান্স জারি করা হচ্ছে। আমাদের অর্থমন্ত্রী যে জানিয়ে দিয়েছিল সেটা হচ্ছে যে বহুবিধীয় কৃষি উৎপাদনকে অত্যাবশ্যকীয় পণ্যে তালিকাভুক্ত করা হবে। অত্যাবশ্যকীয় পণ্য হচ্ছে এসেন্সিয়াল গুডসের আন্ডারে কিন্তু বহু আমাদের কৃষি যে উৎপাদন হচ্ছে তাকে আনা হবে, এই মর্মে একটা অর্ডিন্যান্স জারি করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে চাল, ডাল, তৈলবীজের ন্যায় বিভিন্ন কৃষি পণ্যের কিন্তু সরকারের হাতে নিয়ন্ত্রণ থাকবে না। সরকার বলতে এখানে রাজ্য সরকারের কথা বলা হচ্ছে, কারণ এখানে কৃষকের যেটা সুবিধা হবে সেটা হচ্ছে কৃষকরা কিন্তু কোনো একটা জায়গায় শুধু রাজ্যের ভেতরেই কিন্তু তারা যে কৃষি পণ্য বিক্রি করবে সেরকম নয়, আমাদের গোটা ইন্ডিয়া বেস করে যে সব জায়গাতেই তারা কিন্তু আমাদের গোটা ভারতবর্ষের প্রত্যেকটা জায়গাতে তারা কিন্তু বিক্রি করতে পারবে। তার সঙ্গে যেটা করেছে সেটা হচ্ছে এপিএমসি যেটা আইন ছিল, এই যেটা বলা হচ্ছিল, তারা কিন্তু সরাসরি কোনো একজনকে না বিক্রি করে সরাসরি যে কনজিউমার যে কিনছে অ্যাকচুয়ালি তাকে কিন্তু কৃষক বিক্রি করতে পারবে। এর খাতা কলমে তো খুবই ভালো, আর এই যে চুক্তিপত্রের সঙ্গে মোটামুটি পেয়েও যাচ্ছে, কারণ হচ্ছে যেহেতু দেখা যাচ্ছে যেটা হচ্ছে যে খাতা কলমে খুবই ভালো বলতে, যেহেতু কৃষক যদি ডাইরেক্ট কাউকে বিক্রি করতে পারে, তাহলে সে অবশ্যই যে অন্য কোনো ফোড়েকে যে জায়গাটা যে জিনিসটা বিক্রি করছে তাদের যে টাকাটা পেত তার থেকে অবশ্যই অনেক বেশি টাকা পাবে। কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে অনেকগুলো জায়গাতে। ফার্স্ট প্রশ্ন যেটা, যে কৃষক যে জায়গা থেকে বিক্রি করছে তার ফলে কি কৃষক ফসলের ন্যায্য মূল্য পাবে, এক নম্বর প্রশ্ন থেকে যাচ্ছে। 2 নম্বর প্রশ্ন, যে এতদিন পর্যন্ত কৃষক কেন তার ন্যায্য মূল্য পেয়ে ওঠেনি, তার জন্য কি অত্যাবশ্যকীয় পণ্য আইন কি এখানে সংস্কার করার প্রয়োজন আছে। 3 নম্বর যেটা হচ্ছে যে এই যে এপিএমসি যে একটা আছে, এপিএমসির জন্য যেটা লাইসেন্সের মাধ্যমে যেটা করতে চাইছে, যে পণ্যটাকে ডাইরেক্ট বিক্রি করতে চাইছে, এইটার মাধ্যমে কি একমাত্র জারি করলে কি একটা কৃষক যে প্রত্যেকটা জায়গায় ভারতের বিভিন্ন প্রান্তে সে বিক্রি করতে পারবে। তো এই কয়েকটা জায়গায় আমাদের কিন্তু প্রশ্ন আটকে গেছে, এটা আমরা নিজেদেরকে প্রশ্ন করলেও পাই। সবচেয়ে একটা বড় ব্যাপার সেটা হচ্ছে যে আমাদের আরেকটা যেটা এটা নিয়ে বিরোধীদের বিভিন্ন কথা বলছে, কারণ আমাদের এটা তো ফেডারেল স্ট্রাকচার, আর ফেডারেল স্ট্রাকচার হওয়ার কারণে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে সেন্টার এবং স্টেট,
সেন্টারের আন্ডারে কিন্তু স্টেট থাকছে। তাই এই যেহেতু স্টেটের আন্ডারে যেহেতু আমাদের কৃষকের বিভিন্ন কাজকর্ম ছিল, কৃষককে ডাইরেক্ট দেখভাল কিন্তু স্টেটই করে। তাই সেন্টার যখন বলছে যে কৃষক একটা ডাইরেক্ট যে কোনো ইন্ডিয়ার যে কোনো জায়গায় বিক্রি করতে পারবে, তাহলে এখানে কিন্তু অনেকটাই একটা কৃষক তাহলে আর রাজ্য সরকারের উপরে ডিপেন্ড করতে হবে না। তার ফলে একটা যুক্তরাষ্ট্রের পরিকাঠামোতে বেশ কিছুটা আঘাত হানবে বলে মনে হচ্ছে। কিন্তু সবচেয়ে একটা বড় ব্যাপার, যে আঘাত আনুক না কেন, তো আলটিমেট কৃষকের কতটা লাভ হবে সেটা কিন্তু সবচেয়ে বড় ব্যাপার প্রশ্ন। তো কৃষক আলটিমেট লাভ করতে পারছে না কেন? এতদিন ধরে তো আমাদের তো 1947 সালে প্রচুর রেভলিউশন হয়েছে, প্রচুর কিছু হয়েছে, কিন্তু আলটিমেট কি আমাদের প্রকৃতভাবে কৃষকরা তাদের মুনাফা পেতে পেরেছে? তাদের যে শ্রম করছে বা যতটা ফলাচ্ছে সেটা কিন্তু পারেনি। তার প্রধান কারণ যেটা দেখা যেতে পারে, ফার্স্ট যেটা কারণ সেটা হচ্ছে যে 1 নম্বর কারণ সেটা হচ্ছে যে কৃষকরা যেটা পেরেছে, যে মূল সমস্যা যেটা হচ্ছে তাদেরকে ফসল যেটা উৎপাদন হচ্ছে সেটা কিন্তু তারা ধরে রাখতে পারছে না। ফসল যদি তারা ধরে রাখতে না পারে, ফসল ধরে রাখতে না পারলে যেটা দেখা যাবে সেটা হচ্ছে যে প্রথম যেটা বলা যেতে পারে, ফসল ধরে রাখতে না পারলে তাকে কি হচ্ছে, তাকে ডাইরেক্ট বিক্রি করে দিতে হবে। আর বিক্রি যদি না করে সে চায়, যখন বাজারে দাম বাড়ছে তখন যদি ওই কৃষক যদি ওই যা বিক্রি করে দিতে চায়, তখন কিন্তু সে পারবে না, কারণ কি ততদিনে ওই ফসলটা পচে যাবে। তাই তাকে কম পয়সাতেই বাজার ওঠার আগেও তাকে বিক্রি করে দিতে হচ্ছে, হয় মহাজনকে না হলে ফড়িকে। তো এরকম একটা চলে আসছে। আর 2 নম্বর মানে ফার্স্ট যেটা প্রবলেম দেখা বললাম, যেটা হচ্ছে যে কৃষকের হাতে যে জমি যখন চাষ করছে তখন কিন্তু তার হাতে কিছু টাকা থাকছে না। তাহলে গভর্নমেন্টের কি করা উচিত? এখানে গভর্নমেন্টের প্রশ্ন থেকে যাচ্ছে। ফার্স্ট যেহেতু যে টাকা থাকছে না, তাহলে গভর্নমেন্ট কি করতে হবে? তাহলে তাদেরকে ঋণ দিতে হবে, সুলভ ঋণ ব্যবস্থা করতে হবে, যাতে প্রান্তিক কৃষক এমনকি ক্ষুদ্র প্রান্তিক কৃষকরা যাতে এই ঋণটার আওতায় আসতে পারে। এটা বহুত দিন ধরে বহুত এডিটোরিয়ালে আলোচনা করা হয়, কিন্তু আলটিমেট পেয়ে ওঠে নাকি, সেটা কিন্তু সবচেয়ে বড় কথা। 1 নম্বর গেল গভর্নমেন্টের যেটা করা উচিত, যে কারণে কৃষক আলটিমেট লাভ পাচ্ছে না। আর 2 নম্বর যেটা হচ্ছে যে কৃষককে কি করতে হচ্ছে, কৃষককে বিক্রি করে দিতে হচ্ছে, কারণ ফসল ওঠার সঙ্গে সঙ্গে তাকে বিক্রি করে দিতে হচ্ছে, কারণ রাখতে পারার মতন তার কাছে না আছে কোনো গুদামঘর, না আছে কোনো ফার্ম গেট পরিকাঠামো, না আছে হিমঘর। তার ফলে এই যে দুটো মেন কাজ, এই যে যেহেতু পাচ্ছে না, সেখানে গভর্নমেন্টের কি করা উচিত? গভর্নমেন্টের করা উচিত কি, একটা প্রত্যেকটা অঞ্চল ভিত্তিক, প্রত্যেকটা ব্লক ভিত্তিক একটা পরিকাঠামো তৈরি করা, যেখানে বিভিন্ন ফার্ম হাউস থাকবে, বিভিন্ন হিমঘর থাকবে, যে জায়গায় যে ফসলটা তৈরি হচ্ছে তারা কিন্তু কৃষকরা ডাইরেক্ট ওই ফার্ম হাউসে কিন্তু ফসলটা রাখতে পারবে একটা নির্দিষ্ট টাকা দিয়ে। তারপরে যখন বাজারের দাম বাড়বে বা চাহিদা বাড়বে, সেই অনুযায়ী কিন্তু ও এই যে জিনিসটা উৎপন্ন করেছিল সে কিন্তু ডাইরেক্ট জনগণকে বিক্রি করতে পারবে। তার ফলেই মনে হয় এই দুটো মেন যে প্রবলেম, 1 নম্বর প্রবলেম হচ্ছে কৃষকের হাতে টাকা দিতে হবে। হাতে টাকার জন্য আমাদের ঋণ ব্যবস্থাটা অনেক সুলভ করতে হবে, যদি প্রান্তিক শ্রমিকরা বা প্রান্তিক কৃষকরা টাকা পায়। আর 2 নম্বর অবস্থা হচ্ছে যে কৃষক যে জিনিসটা ফলাচ্ছে সেটা যেন বহুদিন দীর্ঘস্থায়ী হবে, যেটা সঞ্চিত করে রাখতে পারে। তার ফলে সে কিন্তু ডাইরেক্ট পিপলকে টাকাটা দিতে পারবে, মানে খাদ্যটা দিতে পারবে। তো এইটা না করলে এমনি বড় বড় আগাড়ম্বরপূর্ণ বক্তব্য দিয়ে কোনোভাবে কৃষি সংস্থাপনা হয়ে উঠবে না। আর তার ফলে আমাদের সবচেয়ে বড় যেটা ধাক্কা খাবে সেটা হচ্ছে আমাদের অর্থনীতি ধাক্কা খেয়ে যাবে। এরপরে আসছি আমরা এই সময় একটা এডিটোরিয়াল, সেটা হচ্ছে সংস্কার। তো সংস্কার বলতে যেটা লেখক এখানে বলতে গিয়েছেন সেটা হচ্ছে যে আমাদের যেহেতু কোভিড-19 অবস্থা চলছে, তো কোভিড-19 অবস্থা যেহেতু আমাদের এই একবিংশ শতাব্দীতে দেখা যাচ্ছে, সিমিলারলি 9 দশকের দিকে মানে 1990 এর দিকে আমরা যদি দেখি, এটা হচ্ছে 1990-91 দিকে কি হলো, আমাদের এলপিজি এলো। এলপিজি মানে হচ্ছে লিবারেল প্রাইভেটাইজেশন এবং গ্লোবালাইজেশন, যেটা এনেছিল। তার ফলে কি হয়েছিল, আমাদের যে বৈদেশিক যে মুদ্রা ভান্ডার ছিল, যেটা সংকটে পড়েছিল, সেখান থেকে আমাদের ইন্ডিয়াকে ত্বরান্বিত করা সম্ভব হয়েছিল। আর আমাদের 2019-এর যে কোভিড-19 যেটা এলো 2019-এর শেষে, মানে 19-এর লাস্টে ডিসেম্বর মাস এসেছিল, তার 20 থেকে তো পুরোটাই এখনো চলছে, এটা আমরা দেখতে পাচ্ছি। তো একটা বড় সুযোগ আমাদের তৈরি করে দিয়েছে একটা সংস্কারের পরিকাঠামোর দিক থেকে। কারণ কি, এখানে যেটা দেখা যাচ্ছে, ইতিমধ্যে সরকার কৃষিক্ষেত্রে যেটা আগে বললাম, একটা বড় রকমের একটা অর্ডিন্যান্স জারি করে দিয়েছে। তারপরে যেটা বলছে যে কৃষকদের উপার্জনের সম্ভাবনা বৃদ্ধি পাবে। তার জন্য আগের স্লাইডে যেটা আলোচনা করলাম, যে বেশ কয়েকটা পদক্ষেপ তাদেরকে গ্রহণ করতে হবে। তার সঙ্গে যেটা সমাজ কল্যাণমূলক কর্মসূচিতে সরকারকে কিন্তু এই সংস্কারের ক্ষেত্রে নানাবিধ প্রকল্প ঠিকঠাকভাবে নিতে হবে, কারণ সরকার মার্কেটে প্রচুর প্রকল্প, মানে কয়েকশো প্রকল্প চালু রেখেছে, কিন্তু তাদের ঠিকঠাক করে খতিয়ানের কাজকর্ম করে দেখে না। আর লেখক এখানে যেটা বলতে চাইছে সেটা হচ্ছে যে যদি আমাদের জিডিপি মানে আমাদের জাতীয় যেটা আয়, সেটা তো আমরা জিডিপি থেকেই মাপি। তো এই জিডিপি থেকে আমরা যদি 1%, জিডিপি যদি 1% আমরা যদি ডাইরেক্ট হস্তান্তর করি তাদেরকে, যারা দুর্বল শ্রেণীভুক্ত আছে, যারা পরিযায়ী শ্রমিক আছে, যারা সংসারের মানে আমাদের সমাজের একেবারে নিপীড়িত লোক, দুর্বৃত্ত লোক, তাদেরকে যদি আমরা করি, তাহলে যেটা দেখা যাবে সেটা হচ্ছে যে তারা নিজেদের মতন করে খরচ করে নিতে পারবে। তার ফলে আমাদের সামাজিক নিরাপত্তাও বেশ খানিকটা বৃদ্ধি পাবে, এটা লেখক ভাবছে। আর আমরা এই তথ্য ভান্ডারের জন্য ব্যবহার করতে পারি কি, আমাদের গণবন্টন ব্যবস্থা, মানে আমাদের যে রেশন পেশন যেটা দেওয়া হচ্ছে, এটা হচ্ছে কি ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার বলে, আমাদের যেটা হচ্ছে পিডিএস, পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম। তো এই যে পিডিএস এর মাধ্যমে যেটা দেওয়া হচ্ছে, সেখান থেকে আমরা প্রত্যেকটা ব্লক ভিত্তিক বা অঞ্চল ভিত্তিক আমরা করতে পারি কি, আমরা একটা তথ্য জোগাড় করতে পারি, মানে কার লাগবে, কে বেশি নিডি, কে মিডিয়াম নিডি, বা কে একেবারে সবচেয়ে কম নিডি। তো সেই জায়গা থেকে ব্যাপারটা যদি সর্বজনীন প্রকল্প আমরা তৈরি করি, তাহলে সর্বজনীন প্রকল্প করে আমরা এটাও বলতে পারি এলপিজির মতন, যেটা হচ্ছে যে কেউ যদি স্বেচ্ছায় ছাড়তে চায় এই ব্যাপারটা, যে এলপিজিতেও যেটা বলা হয়েছিল, কারো যদি স্বেচ্ছায় প্রত্যাখ্যান করতে চায় যে আমি এলপিজি দেবো না, আমার সেই আর্থিক সহায়তা আছে বা আমার আর্থিক সামর্থ্য আছে, আমি সহায়তা ছাড়া, আমি ভর্তুকি ছাড়া আমি চালাতে পারবো। এইভাবে কিন্তু অনেকে কিন্তু আমাদের দেখা যাচ্ছে এলপিজির জন্য কিন্তু প্রচুর লোক এই ভর্তুকি পরিত্যাগ করেছিল, দেশের স্বার্থে হোক বা
10-এর স্বার্থে হোক। এই ব্যাপারটা যদি করা যেতে পারে, মানে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের ক্ষেত্রে যেটা হওয়া উচিত যে কতজনকে দিবে, কতজন গরিব, যে একটা মিনিমাম আমরা একটা ব্যারিকেড করতে পারবো যে এতজনকে আমাদের দেওয়া উচিত। তো সেই জায়গা থেকে আমরা বেশ কিছু লোক তাদের ভিতরে দেখা যাবে যারা স্বচ্ছল আছে তারা কিন্তু ছেড়েও দেবে। তো আমাদের যদি এই অবস্থা করা হয়, এই নগদ হস্তান্তর, তারপরে নগদ হস্তান্তরের ফলে যেটা দেখা যাবে আলটিমেট কিন্তু পরিযায়ী শ্রমিকরা অনেক বেশি নিশ্চিন্ত থাকতে পারতো যদি এটা লকডাউনের আগে করা যেত। তাহলে হয়তো দেশ জুড়ে এতটা নোবেল করোনা ভাইরাসের যে ছড়িয়ে পড়ার সম্ভাবনাও কিন্তু বেশ খানিকটা কমতো। অর্থাৎ অর্থনৈতিক দিক থেকে ভাবতে গেলে কিন্তু বেশ 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 লাভ হতো, কারণ লোকের মধ্যে এখন যেটা দেখা গেছে যে লোকে খেতে পাচ্ছে না, সেইটা অবস্থা কিন্তু তৈরি হতো না। আর বিভিন্ন সমাজমূলক প্রকল্পেতেও একটা রাজনৈতিক চাপ সব জায়গাতে থেকে থাকে, শাসক এবং শাসিতের মধ্যে দাতা গ্রহীতার একটা যে সম্পর্ক আছে সেখান থেকে বেরিয়ে এসে আমাদেরকে নগদ অর্থ দায় যদি দেওয়া যায় তাহলেই সবচেয়ে বড় সংস্কারের পথটা খুলবে। এইটা এরকম একটা ভাবনা চিন্তা ভেবেছে এইখানে লেখক। এরপরে আসছি আজকের একটা এডিটোরিয়াল, সেটা হচ্ছে গাছ। এই সময় একটা এডিটোরিয়াল ছিল গাছ। তো এখানে লেখক যেটা বলতে চাইছেন যে আমাদের এই যে আমফান যে ঘূর্ণিঝড়টা হয়ে গেছে তারপর থেকে কিন্তু লক্ষাধিক গাছ তারা পড়ে গেছে। তো এই যে লক্ষাধিক গাছ ভেঙে পড়ায় যে আমাদের সাবস্টিটিউট হিসেবে কি করতে হবে, যে ভেঙে পড়া গাছ পড়ে গেছে সেগুলোকে কিন্তু আবার সেগুলো তো করতে হবে না, সেই গাছের গুড়ি তো আমাদের কাটে লেগে যাবে, কিন্তু আবার নতুন করে আমরা ছোট ছোট গাছ রোপণ করতে শুরু করতে হবে উইথ প্ল্যান্ট। যে আমরা একটা গাছ করলাম, তার সঙ্গে কিন্তু সেই গাছটা কোন ভাবে হবে, তার শিকড় কতদূর পর্যন্ত যেতে পারে বা কি করতে পারে, বা কোন জায়গায় গেলে কোন মেট্রো জায়গাতে করা উচিত, রাস্তার কোন জায়গায় বড় শিকড় লাগানো উচিত, পার্কে কোথায় ঠিক লাগানো উচিত। তো সেটা ভালো করে ভাবনা চিন্তা করে সরকারকে এই ভাবনা চিন্তাটা করে শুধু সরকার কাজ করতে পারবে না, সরকারকে সাধারণ মানুষকে নিয়ে এখানে কাজ করতে হবে। যেটা দেখা গেছে যে আমাদের পুরসভা এবং বন দপ্তরের আগে শুধু গাছ শহরের গাছপালা দেখাশোনা করতো, কিন্তু এবারে স্কুল কলেজের ছাত্রছাত্রী এবং নানা সংগঠনের সাধারণ মানুষরা কিন্তু এই পরিচর্যার দায়ভার খানিকটা সামাল নিতে হবে। আর যদি সামাল না নিতে পারে তাহলে কিন্তু আমরা কোনোভাবে পরিস্থিতির মোকাবেলা করতে পারবো না। আমাদের কলকাতা শহরে দেখা যাচ্ছে কাছাকাছি 15,000-এরও বেশি গাছ কিন্তু উপড়ে পড়েছে। তো এই 15,000-এর বেশি গাছ যেটা উপড়ে পড়েছে, আমাদের এই গাছ উপড়ে পড়া থেকে আমাদেরকে বাঁচিয়ে তুলতে হবে। আগেকার দিনে যেটা হতো সেটা হচ্ছে স্কুল কলেজের ছাত্রছাত্রীদেরকে বিভিন্ন জায়গা ঘুরিয়ে ঝোপঝাড় জড়িয়ে বঙ্গলের গাছপালা চেনানো হতো, আকাশের তারা থেকে সবকিছু কিন্তু চেনানোর একটা রেওয়াজ ছিল। কিন্তু বর্তমান যুগে ইন্টারনেটের ব্যবস্থার মাধ্যমে এটা হয়েছে সেই রেওয়াজটা কাছাকাছি চলে গেছে। কিন্তু চলে গেলে হবে না, আমাদেরকে সমাজকে আমাদেরকে তৈরি করতে হবে, আমাদেরকে পরিষ্কার করতে হবে, আমাদেরকে সবুজ করে তুলতে হবে। আর এই সবুজতা শুধু একজনের জন্য না, সবাই একসঙ্গে যদি একটা ঐক্যবদ্ধভাবে কাজকর্ম করি তাহলে কিন্তু এই সবুজ জায়গাটা গড়ে উঠবে। আর সে জায়গায় যেটা বলতে চাইছি সেটা হচ্ছে গাছ, পাখি, পোকামাকড়কে চিনিয়ে আমরা যদি সেই একই সম্পর্কে ফিরতে পারি সেটা কম কোথায়। তো আমাদের এই গাছের উপরে তো ডিপেন্ড করে একটা টোটাল মানে পুরো জীব বৈচিত্র্য যেটা গড়ে উঠেছে, মানে কিন্তু অনেকটা কিন্তু ডিপেন্ড করছে আমাদের গাছের উপরে। তার মধ্যে বিভিন্ন পাখি বাসা করে, বিভিন্ন পোকামাকড় থাকে, তার সঙ্গে আমরা তো ডাইরেক্টলি ইনভলভ সেই গাছের কাছেই, আমরা বিশেষভাবে ঋণী থাকি। তাই গাছ লাগানোটা আমাদের এই মুহূর্তের একটা শুধু মানে নৈতিক কর্তব্য না, আমাদের আর্জেন্ট নিড হিসেবে দাঁড়িয়ে পড়েছে। তো আপাতত আজকে আমরা এখানেই শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করো। থ্যাংক ইউ ভেরি মাচ। নেক্সট দিন দেখা হচ্ছে। স্টে টিউনড।